দুর্যোগের দুর্ভোগ, কলকাতা জুড়ে তুমুল বৃষ্টি, ঘন ঘন বজ্রপাত, সঙ্গে ঝোড়ো হাওয়া। শহরের বিভিন্ন এলাকায় জল জমে বিপত্তির সৃষ্টি হয়েছে। জলমগ্ন এসএসকেএম থেকে আরজিকর। অন্যদিকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত, ফের ধস নেমেছে সেবকের কাছে। সিকিম ও কালিম্পংগামী 10 নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। বিভিন্ন এলাকার ছবি আপনাদের সামনে তুলে ধরবো কলকাতার, তার জন্য আমাদের প্রতিনিধিরাও রয়েছেন। তবে আলোচনাও করবো ছকভাঙা ছটায়, এই নিয়ে তার জন্য স্টুডিওতে অতিথিরা রয়েছেন। যেরকম বলছিলাম, প্রতিনিধিরা রয়েছেন আমার সঙ্গে। 4 জন প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে ময়ূর ঠাকুর চক্রবর্তী, তারাতলা থেকে পার্থপ্রতিম ঘোষ, ধর্মতলা থেকে রুমা পাল, অন্যদিকে ভবানীপুর থেকে সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন। তো শুরুতেই আমি সন্দীপের কাছে যাব, কারণ বিভিন্ন জায়গা যেভাবে জলমগ্ন হয়ে পড়েছে, ভবানীপুরেও রাস্তায় জল জমেছে। সন্দীপ, দেখো, ভবানীপুরের একাধিক রাস্তা জলমগ্ন। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটা শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিট, পাশেই এলগিন রোড। এই জায়গা গোটাটাই কিন্তু জলের তলায়। তুমি দেখতে পাবে যে আশপাশের যে রাস্তাগুলি রয়েছে, এটা শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল সংলগ্ন রাস্তা, গোটাটাই কিন্তু জলের তলায় রয়েছে। এখান থেকে রাস্তা একদিকে চলে যাচ্ছে মিন্টো পার্কের দিকে, সেই রাস্তায় জল। রাস্তা একদিকে চলে যাচ্ছে ভবানীপুর যোগুবাজারের দিকে, সেখানেও রাস্তায় জল। এমনকি হরিশ মুখার্জি রোডের একটা অংশ, সেখানে জল রয়েছে। জল থই থই অবস্থা দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ জায়গা জুড়ে, যেটা আমরা আজকে বৃষ্টিপাতের পর থেকেই আমরা দেখছিলাম যে দক্ষিণ কলকাতার বিভিন্ন রাস্তা জলমগ্ন, হাসপাতাল জলমগ্ন। এই মুহূর্তে আমরা শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল সংলগ্ন যে রাস্তা রয়েছে, সেই জায়গার ছবি তোমাদের দেখাচ্ছি। এবং এইভাবেই এলগিন রোড এবং শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিট, সেটা সম্পূর্ণভাবে জলের তলায় চলে গিয়েছে। বৃষ্টি এখনও হচ্ছে। বৃষ্টির তীব্রতা যদি বাড়ে, তাহলে জল নামানোর ক্ষেত্রে বেগ পেতে হবে, এমনটাই কিন্তু বলছেন পুরসভার আধিকারিকরা। এই মুহূর্তে জল নামানোর জন্য বিভিন্ন জায়গায় স্থানীয়ভাবে বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে। কোথাও পাম্প বসানো হয়েছে, কোথাও ম্যানহোলের যে ঢাকনিগুলো রয়েছে, সেই ঢাকনা খুলে দেওয়া হয়েছে যাতে জল দ্রুত নামানো যায়। বিভিন্ন জায়গায় পুরসভার কর্মীরা কাজ করছেন, কিন্তু এখনও পর্যন্ত দক্ষিণ কলকাতার যে অংশে আমি দাঁড়িয়ে রয়েছি, সেখানকার জল ছবিটায় খুব একটা পরিবর্তন হয়নি, অন্তত গত 1 ঘন্টায়। একদমই সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। ভবানীপুরের রাস্তার ছবি দেখালাম, যেভাবে জলমগ্ন হয়ে পড়েছেন দক্ষিণ কলকাতার একাধিক এলাকায়, এভাবে জলমগ্ন। অন্যদিকে ধর্মতলার ছবিটা আপনাদের সামনে একবার তুলে ধরবো, কারণ সেখানেও জল জমে গিয়েছে। রুমা, দাদা লাইট চলছে। ধর্মতলা অন্যতম কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র বলা যেতে পারে, এবং সেই ছবিটাই তুলে ধরছি, যেখানে ধর্মতলা একদম পার্ক স্ট্রিট থেকে নিয়ে ধর্মতলার দিকে যাওয়ার যে রাস্তা, সেখানে একেবারে জলমগ্ন হয়ে রয়েছে। এবং সবথেকে বড় কথা, যখন গাড়ি যাচ্ছে, গাড়ি যাওয়ার ক্ষেত্রে কিন্তু খুবই কোনো গাড়ি হয়তো স্লোতে যাচ্ছে, কারণ খুব স্বাভাবিক যে এত জল জমে থাকলে সেখানে কিন্তু গাড়ি যাওয়া খুব অসম্ভব হয়ে পড়ছে। বিভিন্ন জায়গায় কিন্তু এই একই ছবি আমরা দেখতে পাচ্ছি, ধর্মতলাতেও কিন্তু একই ছবি দেখছি। এবং অন্য জায়গায় বলে রাখি যে কেএমসির বেশ কিছু গাড়ি দেখা যাচ্ছে এখানে, যেখানে কেএমসির গাড়ি থেকে এমন ব্যবস্থা করা হচ্ছে যাতে জল কিন্তু তাকে, এই যে এত জল জমেছে সেখান থেকে কিন্তু অনেকটা কমানো যায়। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, কিছুক্ষণ আগে কিন্তু এখানে একটা কেএমসি গাড়ি ছিল, আরেকটু জায়গায় তারা এগিয়ে গেছে। অন্যদিকে এই মুহূর্তে বুঝতেই পারছো যে একেবারে অফিস ফেরত মানুষজন যাচ্ছেন, বাড়ি ফিরছেন, অনেকটাই অসুবিধার মধ্যে পড়েছেন, এতটা জল জমা রয়েছে। এবং দুপুর 12টার পর থেকে এবং 1টা থেকে তো যেভাবে বৃষ্টি শুরু হয়েছে এবং এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, কখনো কখনো ধাপে ধাপে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, কখনো কখনো ঝিরিঝিরি হয়েও কিন্তু এখনও লাগাতার বৃষ্টি চলছে। এবং সেই বৃষ্টির জন্যই কিন্তু বিস্তীর্ণ অঞ্চল, যেটা বলছিলাম, কলকাতার বিস্তীর্ণ অঞ্চল জলে ডুবে রয়েছে। এর মধ্যেই দেখা যাচ্ছে যে ধর্মতলার পরিস্থিতি কিন্তু একই রকম রয়েছে। অবশ্য এটাও ঠিক, যখন গাড়ি যাচ্ছে তাদের পক্ষে অসুবিধা হচ্ছে। এবং এখানে ধর্মতলা, যেখান থেকে কিন্তু মানুষজন অপেক্ষা করছেন যে বাড়ি ফিরবেন, সেখানে কিন্তু সেই মানুষজনও কিন্তু অসুবিধার মধ্যেই পড়েছেন এই বৃষ্টির ফলে। একদমই রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ অফিস থেকে বাড়ি ফেরার সময় এটা, এবং এই সময় যথেষ্ট সমস্যার মধ্যে পড়ছেন সাধারণ মানুষ, কারণ বিভিন্ন জায়গায় যে দুপুর থেকে বৃষ্টি, তাতে জল জমে গিয়েছে। একবার সেন্ট্রাল অ্যাভিনিউর পরিস্থিতিটা জানবো আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তীর কাছ থেকে। ময়ূর,
দেখো সেন্ট্রাল এভিনিউর বিভিন্ন জায়গা, তার মধ্যে কলুটলা রয়েছে, মহাত্মা গান্ধী রোড রয়েছে, মুক্তারাম বাবু স্ট্রিট রয়েছে, প্রত্যেকটা জায়গায় জল জমে রয়েছে। আমরা এই মুহূর্তে মুক্তারাম বাবু স্ট্রিটের ঠিক সামনে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে রয়েছে। আমাদের ক্যামেরা পার্সন ভগবান শাহ যে ছবি দেখাচ্ছে, দেখো কলকাতার ট্রাফিক পুলিশের অফিসিয়ালসরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন, কিন্তু সেন্ট্রাল এভিনিউর এই পোর্শনে কিন্তু জল জমে রয়েছে। তোমার এটাও জানাই, আমরা যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি তার পাশেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে গেছেন। ফলত ট্রাফিক যে কনজেশনের পরিস্থিতি যেখানে আগে সেটা না থাকে, তার জন্য পুলিশ আধিকারিকরা আপ্রাণ চেষ্টা করছেন। এখানে মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম রয়েছে, আর একইভাবে এখানে বিভিন্ন জায়গায় সেন্ট্রাল এভিনিউতে জল জমে রয়েছে, যার জন্য কার্যত নাজেহাল হতে হচ্ছে পুলিশ আধিকারিকদের। গোটা সেন্ট্রাল এভিনিউর বিস্তীর্ণ জায়গায় সাকশন পাম্প কলকাতা পুরসভার তরফ থেকে লাগানো হয়েছে, কিন্তু এখনো পরিস্থিতি ছবিটা অনেক জায়গাতেই চেঞ্জ হয়নি। ভগবান শাহ ছবি দেখাচ্ছে, দেখো এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি জোড়াসাঁকো ঠাকুর বাড়ির যে কানেক্টিং পয়েন্ট সেন্ট্রাল এভিনিউর, সেখানে কিন্তু যথেষ্ট জল রাস্তার একদিকে দাঁড়িয়ে রয়েছে। কর্পোরেশনের তরফ থেকে বিভিন্ন জায়গায় সাকশন পাম্প লাগানো হয়েছে, কিন্তু সেটা লাগালেও অধিকাংশ জায়গায় সেন্ট্রাল এভিনিউ এখনও জল নামেনি, কারণ জলের এই সমস্ত জায়গাতে জল বরাবরই বেশি দাঁড়ায়। ঠিক সেই কারণেই আজকে দুপুর থেকে যেভাবে বৃষ্টি পড়ছে, সেখানে কিন্তু আবার সেই দুর্ভোগের ছবি বা জল ছবি সেন্ট্রাল এভিনিউর সেটাই ধরা পড়ছে। আমি আবার ভগবান শাহকে বলছি, দেখো সরাসরি আমরা সেন্ট্রাল এভিনিউর ছবি দেখাচ্ছি। সেন্ট্রাল এভিনিউর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, আজকে কাজের দিন, সন্ধ্যাবেলা সবাই বাড়ি ফিরছেন, সেই জায়গায় রাস্তার কতটা পোর্শন জলমগ্ন পরিষ্কার দেখতে পাচ্ছ। অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এখানে প্রোগ্রাম রয়েছে, সব মিলে পুলিশের অফিসিয়ালসরা রয়েছেন, তারা রাস্তা ফাঁকা রেখে ট্রাফিক স্বাভাবিক করার চেষ্টা করছেন, কিন্তু বিভিন্ন জায়গায় জল জমে থাকায় কার্যত নাজেহাল হতে হচ্ছে ট্রাফিক কর্মীদের। সেন্ট্রাল এভিনিউ জুড়ে এই ছবি কিন্তু এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। একদমই ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আমরা দেখতে পেলাম সেন্ট্রাল অ্যাভিনিউতে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে কার্যত বেগ পেতে হচ্ছে ট্রাফিক পুলিশ কর্মীদের সেখানে, কারণ বিভিন্ন রাস্তায় জল জমে রয়েছে। অন্যদিকে তারাতলায় যেখানে ভয়াবহ বিপর্যয়ে 11 জনের মৃত্যু হয়েছে, তবে দুপুর থেকে যে বৃষ্টি তার জন্য উদ্ধার কাজ বারবার ব্যাহত হয়েছে। এখন কি পরিস্থিতি পার্থ? দেখো এখনো পর্যন্ত বৃষ্টি চলছে এবং উদ্ধার কার্যের যে গতি, সেই গতিতে কিন্তু একটা সমস্যা হচ্ছে, কারণ এই যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জন্য বেশ কয়েকটা জায়গায় সমস্যা। কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে মূলত আমরা দেখেছি সেনা বাহিনীকে দেখতে পাচ্ছ, যারা এই মুহূর্তে একবারে ছাতা মাথায় দিয়ে উদ্ধার কার্যে, সেই উদ্ধার কার্যের জন্য একবারে উদ্ধার স্থল সেই জায়গায় রয়েছেন। কিন্তু এক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে গ্যাস কাটার ব্যবহার করার ক্ষেত্রে, কারণ উপরে যে কংক্রিট রয়েছে তার তলায় লোহা, সেইটা কেটে কেটে তারা হচ্ছে ভেতর দিকে প্রবেশ করবে, কিন্তু সেই গ্যাস কাটার ব্যবহার করতে গিয়ে সমস্যা হচ্ছে, কারণ যেহেতু বৃষ্টি পড়েই চলেছে। পাশাপাশি বাদিকে একটা জায়গায়, যে জায়গায় হচ্ছে ক্রেন ব্যবহার করা হচ্ছে, আমার সহকর্মী যে ছবি তুলে ধরছে, ক্রেন দিয়ে একটা বড় চাঙড়ের যে অংশ সেটাকে সরানো হচ্ছে এবং তার নিচে কেউ চাপা পড়ে রয়েছে বলে তারা অনুমান করছেন, এবং সেই মতো এনডিআরএফের টিম সেই জায়গায় কিন্তু সেই ক্রেনের সাহায্যে, হাইড্রোলিক ক্রেনের সাহায্যে ওই জায়গাটিকে ক্লিয়ার করছে। ইতিমধ্যে আরও এই ছবি যেমন দেখতে পাচ্ছ, তার পাশাপাশি সেনাবাহিনীর যারা রয়েছেন এই উদ্ধার কার্যে হাত লাগিয়েছেন, তারা একত্রিত হয়েছে একটা জায়গাতে, এবং তারা একত্রিত হয়ে তারা কিন্তু আলোচনা করছেন যে বৃষ্টির মধ্যে কিভাবে এই উদ্ধার কার্য করা সম্ভব, বা কীভাবে কি পরের যে কাজ সেটা করা সম্ভব। এবং সেই মতোই দেখতে পাচ্ছ মাথায় হেলমেট পরে, কেউ মাথায় ছাতা নিয়ে সেনা বাহিনীর যারা জওয়ানরা রয়েছে, উদ্ধারকারী দলের সদস্যরা রয়েছেন, তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন। অর্থাৎ বাধা হয়ে দাঁড়াচ্ছে এই বৃষ্টি, এবং যার জেরে হচ্ছে যে গ্যাস কাটার ব্যবহার করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। পাশাপাশি অপরদিকে আবার দেখাবো ক্রেন, যে ক্রেন এখানে ব্যবহার করা হচ্ছে, হাইড্রোলিক ক্রেন, সেই হাইড্রোলিক ক্রেনের সাহায্যে বড় বড় যে চাঙড়গুলো রয়েছে সেগুলোকে ধীরে ধীরে সরানোর কাজ চলছে, কারণ সেখান থেকে একটা এন্ট্রি পয়েন্ট ইতিমধ্যে তৈরি করা হয়েছে। তার ভেতরে আমরা দেখলাম এনডিআরএফের কর্মীরা তারা ভেতরে প্রবেশ করছেন। প্রবেশ করতে দিয়ে যারা সমস্যা হচ্ছে, একাধিক গার্ডার সেখানে রয়েছে, এবং যার জন্য হচ্ছে সেখানে ভেতরে সম্পূর্ণভাবে যেতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এবং এই রকম একটা প্রাকৃতিক বিপর্যয়, আজকে দুপুর থেকে টানা বৃষ্টি, এবং সেই বৃষ্টির মধ্যে এইরকম একটা যে দুর্ঘটনাস্থল, যে উদ্ধার কার্য সেটাকে চালাতে গিয়ে বেশ কিছু জায়গায় বাধা পাচ্ছেন, কিন্তু বাধা পেলেও উদ্ধার কার্য সেটা কিন্তু হচ্ছে এখনো পর্যন্ত। একদম পার্থ, তুমি সেদিকে নজর রাখো। আপাতত এই মুহূর্তে যেদিকে ছবি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হলো ভবানীপুর, কারণ ভবানীপুরে যেভাবে জল জমে রয়েছে, মূলত এই সময় অফিস থেকে প্রত্যেকেই বাড়ি ফেরেন, তো যার ফলে বিপত্তির সৃষ্টি হয়েছে, কারণ যানজট দেখা দিয়েছে। সন্দীপ, কি পরিস্থিতি?
তবে একই রকম পরিস্থিতি এই সময়টা যেহেতু অফিস ফেরত বাড়ি যাওয়ার সময়, ফলে স্বাভাবিকভাবেই মানুষজন যারা পথে রয়েছেন তাদেরকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। রাস্তাঘাটে তীব্র যানজটের তৈরি হয়েছে, কেননা অনেক রাস্তা যেহেতু জলের তলায় রয়েছে, ফলে সেই কারণে সেই রাস্তা দিয়ে যান চলাচল অত্যন্ত ধীর গতিতে হচ্ছে এবং একটা লাইনে হচ্ছে, কেননা জল রাস্তার দুধারে বেশি গভীর, ফলে সে কারণে সব গাড়ি চালকই চাইছেন যে একটা লাইন দিয়ে মাঝ বরাবর গাড়ি চালাতে। এটা করতে গিয়ে বহু জায়গাতেই কিন্তু গাড়ির গতি অনেক কমে গেছে, ধীর গতিতে যান চলাচল করছে, যানজট তো রয়েছে, ফলে এবং বিভিন্ন রাস্তায় যান চলাচল থমকে যাচ্ছে মাঝে মধ্যেই, কেননা বিভিন্ন জায়গাতে এরকমই জল জমে রয়েছে, গাড়ি খারাপ হয়ে যাওয়ার খবর বিভিন্ন জায়গা থেকে এসেছে। ফলে সব মিলিয়ে বলতে গেলে বাড়ি ফেরত পথে সন্ধেবেলা এই মুহূর্তে কিন্তু নাজেহাল অবস্থা কলকাতা শহরের বুকে এবং অবশ্যই সংলগ্ন আশপাশের এলাকাতে মানুষজনের। একদমই সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। নাজেহাল অবস্থা সাধারণ মানুষের, কারণ প্রত্যেকেই বাড়ি ফিরছেন, তবে যেভাবে জল জমে রয়েছে তাতে করে গাড়ি চলাচলে একটু সমস্যা হচ্ছে গাড়ির চালকদের, কারণ ধীর গতিতে যান চলাচল হচ্ছে। আমি আরো একবার সেন্ট্রাল অ্যাভিনিউতে চলে যাব, ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন। ময়ূক, যান চলাচল তো ধীর গতিতে চলছে, যার ফলে বেগ পেতে হচ্ছে যান নিয়ন্ত্রণ করতে ট্রাফিক পুলিশ কর্মীদের। দেখো, একদমই লালবাজার ট্রাফিক কন্ট্রোল বলছে কলকাতা শহরের প্রায় 9 থেকে 10টা পয়েন্টে এই মুহূর্তে জল জমে রয়েছে। তার মধ্যে 1 নম্বর পয়েন্ট সেন্ট্রাল এভিনিউ, যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এছাড়াও আমার স্ট্রিট, ওখানে এমনিতেই জল দাঁড়ানোর ট্রেন্ড রয়েছে। এছাড়াও দক্ষিণ কলকাতার আশুতোষ মুখার্জি রোড, সৈয়দ আমির আলী এভিনিউ, অর্থাৎ পার্ক সার্কাস 7 পয়েন্টস থেকে যে রাস্তা সরাসরি গড়িয়াহাটের দিকে গেছে। এছাড়াও দক্ষিণ কলকাতার আলিপুর রোড, ওখানেও বিস্তীর্ণ জায়গায় জল জমার ছবি রয়েছে। ক্যাম্যাক স্ট্রিট, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, অফিস রয়েছে অনেকগুলো, ওখানেও জল রয়েছে। এবং দক্ষিণ কলকাতার ধর্মতলা, এসপ্ল্যানেড, ময়দান চত্বরের বিভিন্ন পকেটে সেখানেও কিন্তু জল জমার খবর পাওয়া যাচ্ছে। কলকাতা ট্রাফিক পুলিশ বলছে, টিসিআর বলছে যে ইতিমধ্যেই বিভিন্ন কর্পোরেশনকে জানানো হয়েছে যে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট কোনগুলো যেখানে জল জমে থাকার কারণে ট্রাফিক চলাচল অত্যন্ত অসুবিধা হচ্ছে, যেমন আমির আলী এভিনিউ, যেমন আশুতোষ মুখার্জি রোড, যেমন সেন্ট্রাল এভিনিউ, এগুলো একদম উত্তর থেকে দক্ষিণকে কানেক্ট করে এই রাস্তাগুলো। ফলত এই রাস্তায় যদি জলমগ্ন হয়ে থাকে সেক্ষেত্রে তীব্র যানজট তৈরি হওয়ার একটা আশঙ্কা থাকছে। অফিস টাইম শুরু হয়ে গেছে, 8:45 পর্যন্ত এই সময় চলবে। সেই জায়গা থেকে কলকাতা ট্রাফিক পুলিশের আধিকারিকরা বলছেন যে কর্পোরেশন অনেক জায়গায় জল ইতিমধ্যেই সাকশন পাম্প দিয়ে নামিয়ে দিয়েছে। যেমন সেন্ট্রাল এভিনিউ, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, মুক্তারাম বাবু স্ট্রিট, সামনে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এবং সেন্ট্রাল এভিনিউ ক্রসিং, এখানে কিছুটা জল থাকলেও, এবং কলুটোলা এবং এমজি রোডে জল থাকলেও সেন্ট্রাল এভিনিউ, শোভাবাজার বা বটতলা, বিডন স্ট্রিট, গ্রে স্ট্রিট, এই সমস্ত রাস্তায় কিন্তু জল নেই। ফলত সাকশন পাম্প কাজ করছে, কিন্তু বৃষ্টি অনবরত পড়ছে, এটা একটা আশঙ্কার কারণ। এইভাবে যদি অনবরত বৃষ্টি হয় তাহলে পরিস্থিতি স্বাভাবিক করা অনেকটাই কঠিন হয়ে যাবে পুলিশ এবং কর্পোরেশন। সাকশন পাম্প কাজ করছে কিন্তু বৃষ্টি পড়ছে অনবরত। তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি দেখতে পাচ্ছেন একেবারে আনন্দপুর স্কাইলাইন, যেভাবে যান চলাচল করছে, এখনো মেঘ রয়েছে আকাশে, যার ফলে বৃষ্টির পূর্বাভাস এখনো রয়েছে। যে ছবি একেবারে আনন্দপুর স্কাইলাইন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এখনো বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টির পূর্বাভাস এখনো রয়েছে, ধীর গতিতে যান চলাচল করছে। আর এবার কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের প্রতিনিধি রুমা পাল সেখান থেকে রয়েছেন। রুমা, এই বৃষ্টিতে যেভাবে জল জমেছে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে, কারণ প্রত্যেকেই তো অফিস থেকে এখন বাড়ি ফিরছেন।
দেখো 5.5 ঘন্টা অতিবাহিত, এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে, যদিও একটু বৃষ্টির আগের থেকে মুষলধারে বৃষ্টি থেকে এখন একটু কম, তবে এটা ঠিক অসুবিধার মধ্যে কিন্তু সকলকে পড়তে হচ্ছে। আরও একবার এই ছবিটা দেখিয়ে দিচ্ছি, যেখানে কিন্তু একদম ধর্মতলা, একদম পার্ক স্ট্রিট থেকে ধর্মতলা যাওয়ার যে পথ, সেখানে তুমি দেখতে পাচ্ছ যে গাড়ি যাচ্ছে, খুব স্লো মুভিংয়ে যাচ্ছে, আবার এরকমও দেখা যাচ্ছে যে কোনো গাড়ি হয়তো অনেকটা স্পিডে যাচ্ছে, কারণ এই যে জল জমেছে সেই জলের মধ্যে দিয়ে গাড়ি গেলে গাড়ির অবশ্যই সেখানে কিন্তু গাড়ির খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। এবং অন্যদিকে বলে রাখি যে একেতে কিন্তু গরম থেকে হয়তো অনেকটাই রেহাই মিলেছে, কিন্তু যেভাবে টানা বৃষ্টি পড়ছে এবং যেভাবে প্রথম দিকে যে বৃষ্টি হয়েছিল এবং বিদ্যুৎ চমকেছিল, এবং সব ক্ষেত্রে দেখা যেতে পারে যে মানুষজন কিন্তু যখন রাস্তায় ছিলেন তারা কিন্তু অনেকটাই বলা যেতে পারে যে এই বৃষ্টির ফলে অনেকটাই অসুবিধার মধ্যে পড়েছেন। আর এখন একদম সন্ধেবেলা অফিস ফেরত মানুষ যাচ্ছেন, এবং এই বাস অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাসের জন্য অপেক্ষা করছেন, ঠিক যে গন্তব্যস্থলে যাওয়ার জন্য যে বাস, সেই বাসও কিন্তু তারা পাচ্ছেন না, এরকমও কিন্তু চিত্র আমরা দেখতে পেরেছি। আবার অনেককে দেখা যাচ্ছে যে এই জলের মধ্যে দিয়েই কিন্তু তারা হেঁটে হেঁটে কিন্তু যাওয়ার চেষ্টা করছেন, সেই ছবিটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঠিক এই জলের মধ্যে দিয়ে, ঠিক পার্ক স্ট্রিট থেকে যে ধর্মতলার দিকে যে জল জমেছে সেই জলের মধ্যে দিয়েই কিন্তু মানুষজন যাওয়ার চেষ্টা করছেন তার গন্তব্যস্থলে। বাস কিছুটা হলেও কম, তবে এটা ঠিক গরম থেকে রেহাই, কিন্তু অবশ্যই জনজীবন একেবারে বলা যেতে পারে বিপর্যস্ত তো কিছুটা হয়েছেই, এবং বেশ কিছু জায়গায় যেমন জল জমেছে, বিস্তীর্ণ অঞ্চল জল জমেছে। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি ধর্মতলা অঞ্চল, ধর্মতলা থেকে পার্ক স্ট্রিট সব জায়গায় কিন্তু জল জমেছে, এবং যেভাবে গাড়ির স্লথ গতিতে চলছে এবং মানুষজনও কিন্তু তাদের অসুবিধার মধ্যে পড়েছেন তার দৈনন্দিন যে কাজকর্ম সেই কাজকর্ম করার ক্ষেত্রে। একদমই রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। গরম থেকে রেহাই মিলেছে, কিন্তু এই দুর্যোগে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে, কারণ যেভাবে জল জমে রয়েছে এখনো বিভিন্ন রাস্তায়, সাকশন পাম্প কাজ করছে কিন্তু এখনো বৃষ্টি চলছে। ধর্মতলার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এছাড়াও বিভিন্ন হাসপাতাল যেভাবে জলমগ্ন হয়ে পড়েছে, এসএসকেএম হাসপাতালের ছবি দেখতে পাচ্ছেন। বৃষ্টিতে একেবারে জল থই থই পরিস্থিতি এসএসকেএম হাসপাতালে, তার মধ্যেই রোগী পরিষেবা চলছে, ভোগান্তিতে রোগীর পরিজনরা। জল ঢুকে গিয়েছে প্রসূতি বিভাগের ভেতরে, আর তাই কোনো রকম ঝুঁকি এড়াতে লিফট বন্ধ করে দেওয়া হয়েছে প্রসূতি বিভাগে। আমরা দেখতে পাচ্ছি যে গোটা লিফটের যে ডাক্ট রয়েছে, লিফটের যে টানেল রয়েছে সেটা সম্পূর্ণ জলে ডুবে রয়েছে, এবং সেই জলমগ্ন জায়গায় যাতে লিফট কেউ চালিয়ে না দেন তার জন্য লিফটের যে কোলাপসিবল গেট তা বন্ধ করে সেখানে বেঞ্চ দিয়ে আটকে দেওয়া হয়েছে, যাতে কেউ আচমকা লিফট চালু করে না দেন, কেননা লিফটের যে টানেল পুরোটাই কিন্তু জলের তলায় রয়েছে। জলটা আধ ঘন্টা হয়ে গেল, বৃষ্টিটা নামতে জলটা শুরু হয়েছে। আমার পেশেন্ট এখানে ভর্তি আছে, আমি এখানে আজকে শনিবার থেকে আছি, নিচে শুই, আজকে তো শুতেই পারবো না, মনে হয় রাত জেগে বসে থাকতে হবে। এটা খুলে দেওয়ার কথা বলেছিলাম, অনেকক্ষণ পরে খুলে দিয়েছে, তারপর সবাইকে ডেকে ভেতরে ঢুকিয়েছে কিছুক্ষণ ভেজার পরে। যারা রয়েছেন হাসপাতালে আসা মানুষজন, প্রসূতিরা যারা আসছেন চিকিৎসা করানোর প্রয়োজনে, তাদেরকে যাতায়াত করতে হচ্ছে, তাদেরকে ডাক্তার দেখাতে হচ্ছে, এবং এইভাবেই জল ঠেলে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে বাধ্য হচ্ছেন এসএসকেএম হাসপাতালে আসা রোগীরা। দিব্যেন্দু সিংহর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। একদম বৃষ্টির পর মুহূর্তের এসএসকেএম হাসপাতালের ছবি, যদিও এই মুহূর্তে দমকল পৌঁছেছে, জল বের করার কাজ চলছে। তবে এই পূর্বাভাস, অর্থাৎ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ঠিক কি রয়েছে, বৃষ্টি কতক্ষণ চলবে, সরাসরি আমাদের সঙ্গে রামকৃষ্ণ দত্ত আবহাওয়াবিদ তিনি রয়েছেন। রামকৃষ্ণবাবু, এখনো পর্যন্ত কি পূর্বাভাস রয়েছে আবহাওয়ার? যেটা সিনপটিক সিচুয়েশন রয়েছে তাতে অন্তত আরও 1-2 ঘন্টা বৃষ্টি হতেই পারে, কেননা যে স্যাটেলাইট পিকচার, রেডিও সন্ডি বেলুন ডেটা, এর থেকে আমরা কিছু কিছু ইনফরমেশান কালেক্ট করি, তাতে রয়েছে যেটা যে আজকের ক্যারেক্টারিস্টিক্স বলতে যা বোঝায়, 2 রকমের থান্ডারস্টর্ম হয়, একটি হচ্ছে সুপার সেল আর একটি হচ্ছে মাল্টি সেল। আজকে রয়েছে মাল্টি সেল, মানে বিভিন্ন জায়গায় নানা ধরনের থান্ডারস্টর্ম হবে। ভ্যাপসা গরম থেকে রেহাই মিলেছে ঠিকই, কিন্তু দুপুর থেকে যেভাবে তুমুল বৃষ্টি হয়েছে এবং সঙ্গে ঘন ঘন বজ্রপাত, তাতে বিভিন্ন এলাকায় যেভাবে জল জমে গিয়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সাদান অ্যাভিনিউর ছবি।
সাদান এভিনিউয়ের পর এবার হলদিরামের ছবি দেখতে পাচ্ছেন, যেভাবে দুপুর থেকে বৃষ্টি তাতে জলমগ্ন হয়ে পড়ে রাস্তা। জল জমার জেরে বিভিন্ন জায়গায় যানজট দেখা দিয়েছিল এবং সেই কোথায় কোথায় সেই পরিস্থিতি তৈরি হয় সেই জায়গার তথ্য আমরা তুলে ধরছি আপনাদের সামনে। একেবারে এজেসি বোস রোড থেকে শুরু করে সাদার্ন অ্যাভিনিউ, কলেজ স্ট্রিট, বিভিন্ন জায়গায় যেভাবে জল জমে দুর্ভোগ সৃষ্টি হয়, তার কারণ যান চলাচল ব্যাহত হয়ে যায়। আমি আবার আলোচনায় ফিরবো। রামকৃষ্ণ দত্ত, আবহাওয়াবিদ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। রামকৃষ্ণবাবু, ঠিক যেরকম আপনি বলছিলেন যে আগামী আরো 1 থেকে 2 ঘন্টা এরকম বৃষ্টি হতে পারে। হ্যাঁ, যেহেতু ওয়াইড স্প্রেড নিম্নচাপ রেখা আর মৌসুমী বায়ু দুটোই একই জায়গায় বিরাজমান, সুতরাং ঝড় বৃষ্টি যেটা বললাম 1 থেকে 2 ঘন্টা তো হবেই, প্লাস আরও 2-3 দিন এই রকম অবস্থা থাকবে। তবে এতটা বজ্রপাত হওয়ার সম্ভাবনা 2-1 ঘন্টার মধ্যেই কমে যাবে। আচ্ছা, আরো 2-3 দিন এরকম পরিস্থিতি থাকবেন বলেই জানালেন রামকৃষ্ণবাবু। তবে এই মুহূর্তে কোন কোন এলাকায় জল জমে রয়েছে, যেরকম আপনাদের বলছিলাম যে সেই তথ্য তুলে ধরবো, সরাসরি সেই ছবি দেখাবো। শরৎ বোস রোড, আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার সেখানে রয়েছেন। সন্দীপ, দেখো, দক্ষিণ কলকাতার বিভিন্ন রাস্তা, বিস্তীর্ণ এলাকা জলের তলায়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এলগিন রোড এবং শরৎ বোস রোডের যে ক্রসিং, সেই ক্রসিংয়ে, এবং দেখতে পাবে যে শুধু জল জমে নেই, আশপাশের যত দোকান আছে সমস্ত দোকানের ভেতরে কিন্তু জল ঢুকে গিয়েছে এবং যত আবাসন রয়েছে প্রত্যেকটা আবাসন জলের তলায়। অত্যন্ত সতর্কতার সাথে মানুষজন রাস্তার এক ধার দিয়ে যাতায়াত করছেন, কেননা আমাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। এর আগে কলকাতায় যখন শেষ ভারী বর্ষণ হলো তখন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অসংখ্য মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। ফলে সেই বিষয়টা মাথায় রেখে সতর্কতার সাথে চলাচল করতে হচ্ছে। এমনিতে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থা এই মুহূর্তে কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছে এই জল জমে যাওয়ায়। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই এলগিন রোড এবং শরৎ বোস রোডের যে ক্রসিং, সেই ক্রসিংয়ে তীব্র যানজটের পরিস্থিতি তৈরি হয়েছে। একটি পেট্রোল পাম্পের ছবি দেখাবো, যে পেট্রোল পাম্পের যে রিজার্ভার রয়েছে সেখানে জল ঢুকে গিয়েছে এবং সেই ট্যাঙ্ক খালি করা হচ্ছে, সেখানে বালতি দিয়ে জল তুলে ফেলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং বৃষ্টিতে এই মুহূর্তে নাজেহাল অবস্থা, বিভিন্ন জায়গার রাস্তা জলমগ্ন, আশপাশের বহুতলের যে গ্রাউন্ড ফ্লোর সেখানে জল জমে গিয়েছে। যান চলাচল অত্যন্ত ধীর গতিতে হচ্ছে, জায়গায় জায়গায় গাড়ি খারাপ হয়ে গিয়েছে, পথচারীরা যারা রয়েছেন তারা পড়েছেন সমস্যার মধ্যে। এই মুহূর্তে এই ছবি আমরা দেখতে পাচ্ছি এলগিন রোড এবং শরৎ বোস রোডের সংযোগস্থলে দাঁড়িয়ে। এজেসি বোস রোডের যে ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভারের নিচের অংশে জল জমে রয়েছে এবং সেখানে যান চলাচলে বিঘ্ন ঘটছে, এমনটাই দেখতে পাচ্ছি আমরা। শুধু এই অংশ নয়, আশপাশের যে সমস্ত রাস্তাগুলি রয়েছে প্রত্যেকটা রাস্তায় একই রকম ছবি আমাদের চোখে পড়েছে। তুমি দেখতে পাবে যে গোটা রাস্তা এই মুহূর্তে জলের তলায়। আশপাশের যে বাড়িগুলো রয়েছে সেই বাড়ির ছবি দেখাবো, বাড়ির একতলার অংশ সেখানে জল ঢুকে গিয়েছে। দোকানের ছবি দেখাবো, আশপাশে যত দোকান রয়েছে এলগিন রোড এবং এই শরৎ বোস রোডের এই অংশে, সেখানেও কিন্তু দোকানের ভেতরে জল ঢুকেছে এবং দোকানপাট কার্যত আজকে বন্ধ। এই হচ্ছে বিভিন্ন দোকানের ছবি, দোকানের ভেতরে জল, দোকানের বাইরে জল এবং রাস্তায় তো জল রয়েছে। যানবাহন চলাচল অত্যন্ত ধীর গতিতে করছে এবং রাস্তায় বেসরকারি বাস, অটো এ ধরনের যানবাহনের সংখ্যাও কিন্তু উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে এই হঠাৎ করে এই বৃষ্টি হওয়ার দরুন। ফলে বাড়ি ফেরত মানুষজন তারা যথেষ্ট সমস্যার মধ্যে পড়ছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি কলকাতার এই অংশে দাঁড়িয়ে।
একদম সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। যেভাবে জল জমে গিয়েছে তাতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, কারণ প্রত্যেকেই এখন অফিস থেকে বাড়ি ফিরছেন। তবে আজকে এই যে দুপুর থেকে তুমুল বৃষ্টি আমরা দেখলাম, কলকাতা জুড়ে যেভাবে জল জমে গিয়েছে, কিন্তু তার সঙ্গে ঘন ঘন বজ্রপাতও লক্ষ্য করা গেছে। আমি এখান থেকে আমাদের সঙ্গে আবহাওয়াবিদ সুজীব কর রয়েছে, আমি সুজীব বাবুর কাছে যাব। সুজীব বাবু, এই যে তুমুল বৃষ্টি, সেই তুমুল বৃষ্টির পূর্বাভাস ছিল, কিন্তু তার সঙ্গে এই যে ঘন ঘন বজ্রপাত, এটার কি ব্যাখ্যা? দেখুন, আসলে এটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে কলকাতা ধীরে ধীরে হিট আইল্যান্ডে পরিণত হচ্ছে। কলকাতার জলাশয়গুলোকে সম্পূর্ণভাবে বুঝিয়ে ফেলা হয়েছে। কলকাতাতে হিউমিডিটির ভীষণ অভাব, এবং যার ফলে আলটিমেটলি কলকাতাতে যখনই জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করছে তখন কিন্তু সেখান থেকে প্রচণ্ড হিটেড হয়ে ঊর্ধ্ব বায়ুমণ্ডলের দিকে সেটা উঠে যাচ্ছে। অপরদিকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে নিম্নচাপ তৈরি না হয়ে মধ্য ভারতে নিম্নচাপ তৈরি হয়েছে, যার ফলে ওড়িশার ওপর দিয়ে অধিকাংশ মৌসুমী বায়ু প্রবেশ করে যাচ্ছে মধ্য ভারতের দিকে। ফলে আমাদের এই বঙ্গের ওপরে, অর্থাৎ দক্ষিণবঙ্গের ওপরে একটা মৌসুমী অক্ষরেখা তৈরি হয়েছে মাত্র, কিন্তু মৌসুমী বায়ু বেসিক্যালি কিন্তু এই পর্যন্ত এসে পৌঁছতে পারেনি। অপরদিকে এখানে তৈরি হয়েছে একটা নিম্নচাপের এক্সিস, আর একটা তৈরি হয়েছে মৌসুমী বায়ুর এক্সিস। দুটো এক্সিস একসাথে ট্যালি করার জন্যে এবং উত্তর পশ্চিম থেকে আগত শুষ্ক বায়ু বঙ্গোপসাগর থেকে প্রবেশ করছে প্রচণ্ড জলীয় বাষ্পপূর্ণ বায়ু, সেই বায়ু অত্যন্ত দ্রুত গতিতে ঊর্ধ্ব বায়ুমণ্ডলের দিকে ওঠার চেষ্টা করছে, যার ফলে একদিকে তৈরি হয়েছে দীর্ঘ গভীরতাযুক্ত ভার্টিক্যাল ক্লাউড, এবং অপরদিকে সেই বায়ু ঘনীভূত হয়ে বারবার ওঠানামা করার ফলে ঊর্ধ্ব বায়ুমণ্ডলে জলের তড়িৎ বিশ্লেষণের দ্বারা বেসিক্যালি কিন্তু এই ধরনের তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে। ফলে বেসিক্যালি দীর্ঘদিন ধরে এই শহর কলকাতার একটা আনপ্ল্যান্ড গ্রোথ এবং ডেভেলপমেন্ট, সেটা কিন্তু এই অঞ্চলের ভীষণভাবে ক্ষতি সাধন করেছে। অপরদিকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আরেকটা বিষয়, উত্তর পশ্চিম ভারতে নিম্নচাপ তৈরি না হওয়া। গত 7 বছর ধরে উত্তর পশ্চিম ভারতে বেসিক্যালি মনসুন ঢোকার সময় কোনো নিম্নচাপ তৈরি হচ্ছে না। অপরদিকে উত্তর পশ্চিম ভারতের নিম্নচাপটাই মৌসুমী বায়ুকে ভারতের মধ্যে প্রবেশ করায়, এবং উত্তর ভারত জুড়ে যে বৃষ্টিপাত হয় সেটা কিন্তু উত্তর পশ্চিম ভারতের নিম্নচাপের জন্যেই। বেসিক্যালি সমগ্র উত্তর ভারত এই মুহূর্তে কিন্তু শুষ্ক অবস্থায় রয়েছে। মৌসুমী বায়ু প্রসিড করলেও মধ্য ভারতকে অতিক্রম করতে পারছে না। এই যে একটা ট্রিমেন্ডাস বাজে সিচুয়েশন, এটা কিন্তু পরবর্তী সময়ে আরও বেশি মানে প্রকট রূপ নিতে শুরু করবে, এবং যেটা সমস্যা সেটা হচ্ছে সমগ্র উত্তর ভারতের ক্রপ ক্যালেন্ডার চেঞ্জ হয়ে যাবে, ইকোনমি চেঞ্জ হয়ে যাবে, এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা মারাত্মক বিষয় সেটা হচ্ছে এই জলাশয়গুলোর অভাব এবং স্থানীয়ভাবে জলীয় বাষ্প তৈরি না হওয়ার ফলে বেসিক্যালি যতগুলো আরবান এরিয়া আছে তারা অ্যাকচুয়ালি কিন্তু। সুজীব বাবু, আপনি আরো একটা কথা বললেন যে শহর কলকাতার এই আনপ্ল্যান্ড গ্রোথ এবং ডেভেলপমেন্ট, যার জন্য এই পরিস্থিতি। ওফেলিয়া, দেখুন, দীর্ঘ 34 বছর এবং এই 15 বছর এখানে একেবারে নয়াঞ্জলিগুলো, 15 বছরের কথা বলছি, নয়াঞ্জলিগুলো বুঝিয়ে দেওয়া হলো, বিক্রি হয়ে গেল নয়াঞ্জলি। তার সঙ্গে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, যেটা আমাদের এই শহর কলকাতার কিডনি হিসাবে চিহ্নিত, সেটাকে কি করা হচ্ছে না, প্রমোটিং রাজ চলেছে, সমানে জমি বুঝিয়ে দেওয়া হচ্ছে। তাহলে জলটা যাবে কোথায়? খালগুলোর অবস্থা দেখুন, সেগুলোর নাব্যতা বাড়ানো হচ্ছে না। নয়াঞ্জলিগুলো করাই হয়েছে খালের সঙ্গে তাদের সংযোগ বজায় রাখবে। যত পুকুর আছে দেখুন, সব পুকুর বুঝিয়ে বাড়ি, নইলে পুকুর পাড়গুলোকে সিমেন্টিং করে দেওয়া হচ্ছে। তাহলে তারা যদি সেই স্পোর্টটা না পায়, জলটা যাওয়ার যদি জায়গা না থাকে, তাহলে কি করে জলটা যাবে? আর তার চেয়েও বড় কথা, গঙ্গার জল ধারণ যে ক্ষমতা, সেটা এতদিন ধরে গঙ্গার গভীরতা নাব্যতা বাড়ানোর জন্য যে ড্রেজিং করার দরকার ছিল সেটাও করেনি বিগত সরকার। কেবল আমাদের এই পশ্চিমবঙ্গকে, তিলোত্তমা কলকাতাকে মৃত্যুপুরী বানিয়েছে। যতবার জল জমেছে আমরা দেখেছি সেখানে উন্মুক্ত বৈদ্যুতিন তার, এবং সেখানে বিদ্যুৎপৃষ্ট হয়ে মানুষের মৃত্যু। এই মৃত্যুপুরী। আর একটা দেখলাম আমরা, যেটা সবচাইতে বাজে লাগে, আমরা বলি সিটি অফ জয়, সেখানে পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বানিয়ে দিয়ে গেছে সিটি অফ ভয় কলকাতাকে।
এই সিটি অফ ভয়েতে যেভাবে তারাতলা দেখছি আজকে, এই দুর্ঘটনা না ঘটলে সেখানে মানুষগুলোকে বার করা যাচ্ছে না বৃষ্টির জন্য, এই দুর্ঘটনাটা ঘটারই ছিল না কিন্তু সেটাও ঘটেছে। তারও উপরে আমি বলবো এই যে নিত্যযাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে, 15 বছর ধরে কি কাজ করলেন ওনারা? খালি রাস্তার উপরে বিটুপিন আর পিচ ঢেলে দিয়ে চলে গেলে হয় না, সেখানে নর্দমা নিকাশি ব্যবস্থার প্রকৃত পরিকল্পনা মাফিক যে উন্নয়ন করা দরকার ছিল তা করা হয়নি। বলবেন সেই ব্রিটিশ আমলের তো সমস্ত কলকাতা জুড়ে কলেজ স্কোয়ারে তো জল জমবে, আবার আপনি যদি বলেন ও বিডন স্ট্রিটে জল জমবে না, না, সব অসম্ভবকেও সম্ভব করতে জানতে হয়, তার জন্য প্রয়োজন হয় সদিচ্ছার, এবং সেটা আমি বলছি বর্তমান সরকার করে দেখাবে। হয়তো সময় লাগবে, যা অবস্থা হয়ে রয়েছে তার ভিতর থেকে বেরোতে হয়তো সময় লাগবে, কিন্তু উন্নত পরিকাঠামো ব্যবস্থা যেটা করা, তার জন্য যে ইঞ্জিনিয়ারদের আনা, পরিকল্পিতভাবে কাজ করা, নয়াঞ্জলি বোঝানো নয়, তিনি আজকে বলছেন যে 15 বছর ধরে দায়িত্ব নিয়েছিল, কি কাজ করেছে সেটা তো দেখতেই পাচ্ছি। শুনুন। যথেষ্ট চ্যালেঞ্জিং, কারণ আজকে যারা 15 বছর ধরে দায়িত্ব নিয়েছিল আর বলেছিল মোড়ে মোড়ে উন্নয়ন দাঁড়িয়ে, আজকে কতটা কি উন্নয়ন সেটা তো দেখতেই পাচ্ছেন। করুণাময়ী বাস স্ট্যান্ডের সামনে থেকে আমি এলাম, বেশ অনেকটাই জল জমেছে, কিন্তু তাদের ভরসায় আমরা নেই যারা ছেড়ে চলে গেছে, কারণ তো তারা সেই ইন্টেনশন নিয়েই গেছে যাতে নতুন সরকার বিব্রত হয়, অসুবিধায় পড়ে। কারণ কাউন্সিলররা তো সব থেকে যে যারা ও তার ওয়ার্ডকে নিয়ে কাজ করবেই, স্পেশালি এইরকম একটা সময়। কিন্তু আমি কমিশনারকে জানিয়েছি ইমিডিয়েটলি মোটর লাগানো হচ্ছে, এবং কিছু সমস্যা উনি বললেন ড্রেনেজের আছে করুণাময়ী বাস স্ট্যান্ডের মধ্যে, সেটা ইমিডিয়েটলি আমাদের সম্মানীয় অর্জুন সিংজিকে আমি ফোন করে জানিয়েছি ড্রেনেজটাকে ক্লিয়ার করার জন্য, তা না হলে আমাদের জলটাকে নামানো অসুবিধা হবে। মোটর লাগিয়ে এক্ষুনি করছি, আর যেখানে যেখানে জল জমেছে আমাদের হেল্পলাইন নাম্বারে জানান, আমরা ইমিডিয়েটলি লোক পাঠিয়ে মোটর লাগিয়ে জল নামিয়ে দেবো। আমি এখান থেকে প্রদীপ্তর কাছে যাব। প্রদীপ্ত, প্রাক্তন তৃণমূল সরকার 15 বছর ধরে তো শাসন করলো, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বৃষ্টি হলে জল জমে যাওয়া, নিকাশি ব্যবস্থাটা ঠিক রাখা বা ড্রেনেজ সিস্টেমটাকে সঠিক রাখা, যাতে এলাকায় এরকম ভাবে জল জমলেও খুব দ্রুত বেরিয়ে যেতে পারে, সেটা করা গেল না? সেটা করা গেছিল, এবং যারা দেখেছে গতবারের যে বড় ভয়ানক বৃষ্টি হলো, তোমরা দেখেছো, ধরো উল্টোডাঙ্গা স্টেশনের নিচে সেখানে 1 কোমর জল ছিল বৃষ্টির দিনে, পরের দিন 6 ঘন্টা যেতে না যেতে সেটা শুকনো হয়ে গিয়েছিল। সেম কলেজ স্ট্রিটেও হয়েছিল, ফলে মেজর জায়গাগুলোয় যত দ্রুত সম্ভব জল নেমেছিল, এবং আগামীকালকে একই জিনিস হবে। ইম্পর্টেন্ট জায়গাগুলোর জল আগামীকাল সকালের মধ্যে যদি বড় বৃষ্টি আবার না হয় নেমে যাবে। এখন আমি বিষয় বলো, আমহা স্ট্রিট এলাকা, আমি যদি সেটাকে পয়েন্ট আউট করি, সেই আমহা স্ট্রিট এলাকা তো বছরের পর বছর আমরা জানি যে একটু বৃষ্টিতেই জল জমে যায়, তো সেই জায়গাটা ঠিক করা গেল না? মানে কেন জল জমে যাচ্ছে, জল জমছে, সেখানে নিকাশি ব্যবস্থাটা ঠিক করা, 15 বছর ধরে তো শাসন ক্ষমতা চললো। আবারও বলছি, সেটা আগামী 10 বছর 15 বছরেও ওই সমস্যার যে সম্পূর্ণ সমাধান সেটা সম্ভব হবে না। তার কারণ ওই যে আনপ্ল্যান্ড ডেভেলপমেন্ট যেটা বললো, সেটা হচ্ছে উত্তর কলকাতার যে ডেভেলপমেন্টাল স্ট্যাটাস, এবং সেটা কিন্তু দীর্ঘ 15 বছরে হয়নি, এটা কিন্তু তারও আগে হয়েছে, এবং বিশেষ করে কংগ্রেস আমলে হয়েছে। ওইভাবে হয় না। উত্তর কলকাতার যে ডেমোগ্রাফি এবং উত্তর কলকাতার যে প্ল্যানিং, সেই প্ল্যানিং সম্ভব ছিল না সেই সময়, ফলে তার একটা স্পিল ওভার এখানে আছে। 1, 2 নম্বর মেট্রোর যে কাজগুলো চলেছে এবং তার যে স্পিল ওভার এফেক্টটা, সেটাও কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না, যে কারণে সল্টলেকের একটা পিছনের দিকে সেক্টর 5-এর যে কাজগুলো হয়েছিল সেটা বছর 2 আগে ভয়ানক একটা সমস্যায় পড়েছিল। পরবর্তীকালে মেট্রোর সঙ্গে কোঅর্ডিনেশনে সেটাকে ঠিক করা হয়েছিল যতদূর আমার মনে পড়ে। কিন্তু আমি বিজেপি সরকারকে বলবো, এই যে লাস্ট 1.5 মাস যখন থেকে তারা এই বিজয় উল্লাস করে চলেছে, সব জায়গায় ডিম্বাস্ত্র প্রয়োগের একটা, মানে সামনে একজন বুদ্ধদেবের মতন লোককে দাঁড় করিয়ে দিয়েছে আর পিছনে বিজয় উল্লাস করে যাচ্ছে। আমি শেষ করব, 1.5 মাসে কি করেছে এই সরকার, কিন্তু 15 বছর যে সরকারটা ক্ষমতায় ছিল সেই সরকার কি করলো? বেশ সুজিত বাবু কিছু বলতে চাইছেন? হ্যাঁ, বেসিক্যালি দেখুন, মানে যতটুকু আমরা আরবান প্ল্যানিং নিয়ে তো কাজ করতে হয় আমাদেরকে, যেহেতু ভূবিজ্ঞানের ছাত্র, ফলে আরবান প্ল্যানিংয়ের ক্ষেত্রে কিন্তু ইংরেজরা চলে যাওয়ার পরে বেসিক্যালি কলকাতার আরবান এরিয়ার ওপরে কোনো কাজ হয়নি। বেসিক্যালি কলকাতার সারফেস এরিয়াটাকে নিয়ে প্ল্যান করা হয়েছে, কলকাতার মাটির সঙ্গে সারফেসের ওপরের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকেই স্টাডি করা হয়নি। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ, কলকাতার এত বড় রিসোর্স হচ্ছে ভাগীরথী হুগলি নদী, কলকাতার মাটির তলার যে স্ট্রাকচার,
এই দুটো স্ট্রাকচারকে একসাথে মেলালে কিন্তু কলকাতা শহরকে সত্যিকারেই সুন্দরী কলকাতা পরিণত করা যেতে পারত, কিন্তু সেইটা নিয়ে কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি। তৃতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এখনো পর্যন্ত যারা যারা ক্ষমতায় ছিলেন তারা কিছুই ভাবেননি শেষ পর্যন্ত, এবং যেটা হয়েছে বেশ কিছু অঞ্চলে কিছু আন্ডারগ্রাউন্ড মানে ড্রেনেজ ব্যবস্থা তৈরি করতে গিয়ে সারফেস ড্রেনেজগুলোকে নষ্ট করে দেওয়া কলকাতা নিয়ে ভাবেনি, কলকাতা নিয়ে পরিকল্পনা করেননি। কিন্তু কেন পরিকল্পনা করেননি? কারণ মানুষ তো ভোট দিয়ে তাদেরকে জিতিয়ে এনেছিল। মানুষের ট্যাক্সের টাকাগুলো তাহলে কি কাজে লাগলো সেই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ সবসময় করে আসে, কারণ দুর্ভোগটা মানুষকে পোহাতে হয়। দুপুর থেকে তুমুল বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে কলকাতা শহর। বিভিন্ন জায়গায় যদিও জল নামানোর জন্য সাকশন পাম্প কাজ করছে। আগামীকালও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি। আজকে ছকভাঙা ছটার অনুষ্ঠান এখানেই শেষ করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।